2023 সালের 7 অক্টোবর দীর্ঘদিন ধরে চলা শোষণ নিপীড়নের প্রতিবাদে হামাসের যোদ্ধারা হামলা চালায় ইসরায়েলে। ইসরায়েলের দেয়া তথ্য অনুসারে এই হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এরপর শুরু হওয়া প্রাণঘাতী যুদ্ধে ইসরায়েলের আক্রমণে 66,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও 550 জনের বেশি ত্রাণকর্মী নিহত হয়েছে, যা এ যাবৎ যে কোনো সংঘাতের সর্বোচ্চ সংখ্যা। গত 2 বছরে আমরা দেখেছি ইসরায়েল গাজায় নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করেছে। সেখানে তারা কতটা সাফল্য পেয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। তবে একই সঙ্গে ইরান সমর্থিত এক্সিস অফ রেজিস্ট্যান্স নেটওয়ার্কের সামরিক ক্ষমতাকেও নানা ক্ষেত্রে দুর্বল করে দিয়েছে। 2 বছরের সংঘাতের পর গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তর গাজায় ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষ চলছে। মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলকে অভিযোগ করেছে যে তারা যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গাজা সিটি ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং এটি দ্রুত ছড়িয়ে পড়েছে। 250 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি মারাত্মক খাদ্য সংকটে ভুগছে। ইসরায়েল 2025 সালে প্রায় 3 মাস গাজায় খাদ্য প্রবেশ সম্পূর্ণ বন্ধ রেখেছিল। জুলাই মাসে কিছুটা শিথিলতা এনে আরও সাহায্য ঢুকতে দিয়েছে। জাতিসংঘ বলছে অনেক বেশি সহায়তা প্রয়োজন, তবে ইসরায়েলি বাধার কারণে সরবরাহ কার্যকরভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। গাজা যুদ্ধ চলাকালীন ইসরায়েল লেবানন, সিরিয়া, ইরান এবং ইয়েমেনে বিমান হামলা চালায়। লেবাননে তারা ইরান সমর্থিত হিজবুল্লাহকে এবং ইয়েমেনে হুতি গোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণ চালায়। এই গোষ্ঠীগুলো ইসরায়েলের ওপর হামলা চালিয়েছে। এর আগে 2024 সালের 27 সেপ্টেম্বর ইসরায়েলের বাঙ্কায় বোমা হামলায় বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর সদর দপ্তরে হাসান নাসরুল্লাহ নিহত হয়। তার উত্তরসূরি হাশেম সাফিউদ্দিনও কয়েক সপ্তাহ পর নিহত হন। 2025 সালের জুনে ইসরায়েলের ইরান হামলার মধ্য দিয়ে 12 দিনের যুদ্ধ শুরু হয়। এরপর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করেছেন, ইরান যদি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে তবে আবারও আঘাত হানা হবে। সম্প্রতি 2025 সালের 9 সেপ্টেম্বর ইসরায়েল কাতারে বিমান হামলা চালায়। তারা জানায় এই হামলার লক্ষ্য ছিল শীর্ষ হামাস নেতা খালিল আল হাইয়া। কাতার এটিকে কাপুরুষোচিত বলে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্তত 140টি দেশ সমর্থন জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রকে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রথম বড় পশ্চিমা নেতা হিসেবে এই স্বীকৃতির পক্ষে মত দেন। অন্যদিকে গাজায় যুদ্ধ নিয়ে বৈশ্বিক সমালোচনার মুখে ইসরায়েল বলছে, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া মানে হামাসকে পুরস্কৃত করা। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে হামাসের মতো সংগঠনকে উৎসাহ প্রদান ও পুরস্কৃত করা হচ্ছে। সবার জেনে রাখা উচিত, জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের এই পদক্ষেপের বিরোধিতা করছে। তারাও ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি আব্বাস ও অন্যান্য পিএ নেতাদের জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান থেকে বিরত রেখেছে। সবশেষে 2025 সালের 30 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প হামাসকে 3 থেকে 4 দিনের সময় দেন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা পরিকল্পনা গ্রহণের জন্য। এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি, জিম্মিদের বিনিময়, ধাপে ধাপে ইসরায়েলি প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব রয়েছে। তবে হামাস এই আলোচনায় অংশ নেয়নি। তারা বলছে পরিকল্পনাটি ইসরায়েলের পক্ষপাতদুষ্ট এবং অসম্ভব শর্ত আরোপ করছে। এই যুদ্ধের ক্ষত বহু প্রজন্ম বহন করবে। মৃত্যু, দুর্ভিক্ষ, মানসিক আঘাত, অনিশ্চয়তা। একদিন নিশ্চয়ই এসব ঘটনার জন্য জবাবদিহির সময় আসবে।
যুগ যুগ ধরে চলা এই সংঘর্ষে ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে নাকবা বা মহা বিপর্যয়ের স্মৃতি বয়ে বেড়াচ্ছে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি থেকে উৎখাত হয়েছিলেন। অনেকেই প্রতিবেশী আরব দেশে জর্ডান, সিরিয়া, লেবাননে শরণার্থী হিসেবে গিয়েছিলেন, যেখানে এখনও তাদের বংশধরেরা শরণার্থী শিবিরে বসবাস করছে। পরবর্তীতে কেউ কেউ গাজায় চলে আসেন।